আজকে একটা অন্য ধরনের অনুষ্ঠানে আপনাদের সাথে আলাপচারিতা। অনেক রকম ভাবে মানুষ পথ চলেন। আজকে একটু চলুন না, একটু অন্যরকম ভাবে হাঁটি। এমন একটা পথ যে পথে একজন হেঁটেছেন। আমরা একটুখানি টাইম মেশিনে একটু পেছন দিকে যাব, a little bit backwards, ধরুন 40-45 বছর পেছনে। এবং সে সময় আমি দেখতে পাচ্ছি একটি ছোট্ট ছেলে, প্রায় শিশু, তখন তো বাল্যকাল অনেকটা বেশি সময় জুড়ে থাকতো। সেই শিশুটি একজনের কোলে বসে আছে এবং অদ্ভুত ব্যাপার, সে তখন ওই খেলাধুলো নিয়ে কথা বলছে না বা শুনছে না, সে তখন এক অন্য জগৎ দেখতে পাচ্ছে, শুনতে পাচ্ছে, অনুধাবন করতে পারছে। এবং সেই জগৎ, সেই পথ তাকে কোথায় নিয়ে গিয়ে দাঁড় করাবে সে বোধহয় সেটাও তখন ঠাওর করতে পারেনি। কিন্তু ডেস্টিনি, উই হ্যাভ সামথিং which we call destiny, সেই ডেস্টিনিতে সেই যা ঘটবেই, সেই ঘটনা প্রবাহের দিকে আজকের শ্রী অশোক মহারাজ, তখন তার বাল্যকাল, তার শিশুকাল, তার আবাল্য যে সাধনার মধ্যে তিনি প্রবেশ করছেন, আজকে আমাদের এই অনুষ্ঠানে সেই ব্যাপারে আমার খুব ইচ্ছে হলো তার কাছে জানতে চাই। আপনারাও নিশ্চয়ই জানতে চাইবেন। অনেকে হয়তো এখনই খুব উসখুস করছেন, উদ্গ্রীব হয়ে যাচ্ছেন যে কখন ডেট অফ বার্থটা বলবো, কখন তার নামটা বলবেন। কিন্তু আজকে একটু সবুর করুন, সবুরে মেওয়া ফলে। এবং আজকের এই অনুষ্ঠানে, আলোচনায়, আলাপচারিতায়, আমাদের পথ চলায় আমরা একটু পেছন দিকে যাচ্ছি এবং সেখানে যিনি আমাদের সেই পথের আলো দেখাবেন, এগিয়ে নিয়ে যাবেন, আমরা তাকে অনুসরণ করতে থাকব। আর আমি হয়তো সেই সূত্রধরের কাজটা করব, যে সূত্রধর তাকে হয়তো অনুসরণ করতে করতেই কথা বলবে। আজকাল অনেক ধরনের ইন্টারভিউ নেওয়ার ধরন হয়েছে, প্যাটার্ন হয়েছে, হাঁটতে হাঁটতে আউট অফ দ্য স্টুডিও। আজকে আমাদের সৃষ্টি টেলিভিশন যেভাবে সাজানো হয়েছে এবং আমাদের ব্যাকড্রপ যা রয়েছে, সব মিলিয়ে আমরা একটা অন্য আড্ডা মুখর সন্ধ্যায়, একটি লাইভ অনুষ্ঠানে আপনাদের মুখোমুখি। সঙ্গে আছেন আপনাদের সেই শ্রী অশোক মহারাজ, যিনি তখনকার ছোট্ট ছেলেটি, স্কুল থেকে বাবার হাত ধরে যিনি তখন আধ্যাত্মিকতার জগতের মধ্যে প্রবেশ করে রয়েছেন, তার সাথে আরেক আধ্যাত্মবাদে বিশ্বাস করা একটি মানুষের কাছে গিয়ে পড়লেন। মহারাজের কাছে যাই, জিজ্ঞেস করি, নিশ্চয়ই মাকে স্মরণ করেছি, মা রুক্মিণীকে তো স্মরণ করেছি, যিনি সর্বাগ্রে রয়েছেন, তার স্বপ্নাদিষ্ট মা। কিন্তু সেই মায়ের কাছে পৌঁছতে হবে তো, কি করে পৌঁছলেন শ্রী অশোক মহারাজ? সকলকে নমস্কার, প্রীতি, শুভেচ্ছা, মহারাজকে প্রণাম। জয় মা রুক্মিণী। জয় মা। জীবনের শুরু একদম ভিন্ন স্বাদে। যে সময় আমি শুরু করেছিলাম না, সেই সময়টা, ব্যাপারটা এখন বুঝতে পারি যে কোন সময় আমি শুরু করেছিলাম। এখন আমার ছেলেকে, সন্তানকে দেখে বুঝি যে এই বয়সে আমি ওখানে গেছিলাম। এখন ভাবি, তখন কিন্তু ভাবিনি। তখন একটা ফ্লোতে বেরিয়ে গেছে। এই 12 বছর হবে, 11+12 বছর তন্ত্রের প্রথম দুনিয়াতে আমি পা দিই। তন্ত্রের দুনিয়াতে আগে থেকে কিন্তু আমি জ্যোতিষ দুনিয়াতে পা দিই এবং জ্যোতিষ চর্চা আমার শুরু হয়। এই চর্চা শুরু করার ক্ষেত্রেতেও একটা ফ্যামিলির ব্যাকগ্রাউন্ড লাগে। তো সেই ক্ষেত্রে যারা আমার বাবাকে দেখেছো, যিনি তন্ত্রের সঙ্গে যুক্ত ছিলেন, এবং আমাদের সারাউন্ডিং যারা ছিল, যেরকম সুন্দর চন্দ্রগুপ্ত, তার সুন্দর জেঠু, ধীরেন্দ্রনাথ অধিকারী, ধীরেন জেঠু, মানে এরা আমার জেঠু ছিল। পারিপার্শ্বিকতা, হ্যাঁ, পারিপার্শ্বিকতায়। তো এই এদের কাছ থেকে আমি কিছু জিনিস পেয়েছি। কারণ ছোটবেলায় যেরকম হয় না, তোমরাও এসে যেরকম মহারাজকে হাত দেখাও, তো আমার হাত জ্বলে যেত। বাবা বলতো, মা বলতো যে দেখে দাও। তো সেই সময় থেকে একটা টান টান ব্যাপার এসছিল। ছোটবেলায় পাশ করব, পড়াশোনা কিরকম হবে, তো 5-6 থেকে এই গল্পগুলো চলছিল।
তো সেই সময় একটা টান হতো, কারণ জেঠুর সঙ্গে গল্প হতো, জেঠু বলতো দেখ এই যে লোকটা এসছে, এই লোকটাকে আমি একটা শিকড় দিয়েছি, এই শিকড়টাতে ও 24 ঘন্টার মধ্যে, তুই দাঁড়া 24 ঘন্টার মধ্যে দেখতে পাবি এ ফোন করে বলবে এর জ্বর হয়েছে, মানে ফোন করে নয়, সেই এসে বলবে। সেই তাই পরের দিনই যথারীতি সে এসে তার বলছে জ্বর, খুব প্রচন্ড জ্বর, আপনার শিকড় পড়ে। তো এখান থেকে একটা কিউরিওসিটি শুরু হয়, একটা টান শুরু হয়, একটা জিজ্ঞাসা শুরু হয়। জেঠু কি বললেন যে এই জ্বরটা আসার কারণটা? না, এটা জেঠু ইচ্ছা করে, মানে সে যখন বলছে যদুর আমার কিছু হচ্ছে না, তখন তাকে বোঝানোর জন্য যে এই শিকড়েতেও কাজ করে, মানে প্রামাণ্য দলিল, হ্যাঁ শিকড়েতেও কাজ করে, সেই বিষয়টাকে স্টাবলিশ করার জন্য বিষয়টা এটা ছিল। এবং সেখানে স্টাবলিশড হলো ছোটবেলায়। এই অলৌকিক, তো আমার কাছে এটাই অনেক বড় অলৌকিক ব্যাপার যে এটা এরকমও হয়। তো জ্যোতিষের ওপর একটা টান শুরু হয়, আর যেটা টানটা গিয়ে একটা জায়গায় পা রাখে, সেটা হচ্ছে আমার 12 বছর বয়সে। আমি আমার স্যারের কাছে ক্লাস 9-এ ভর্তি হই, 12 ক্লাসে তখন, কারণ আমি 13+14-এ আমি মাধ্যমিক দিই। যে বছর প্রথম 14 বছরে মাধ্যমিক অ্যালাউ করা হয়, রাজীব গান্ধী অ্যালাউ করেছিলেন, সেই সময়কার মাধ্যমিকের লোক আমি। তো স্যারের কাছে আমি যাই, স্যারের কাছে গিয়ে পড়াশোনার জন্য গেছি আমি, কিন্তু জ্যোতিষ শিখতে যাইনি। কিন্তু জ্যোতিষ যার, মানে পড়াশোনা যার কাছে শিখতে গেছি, সে কিন্তু আরাকাধারে বৃহৎ বড় জ্যোতিষ। এবং মজার বিষয়, আমরা তো এখন স্কুলে শিখি, আমি কিন্তু তখনও স্কুলে কিছু শিখিনি, জ্যোতিষটা কোনোভাবেই স্কুলে শেখা হয়নি। তার কাছে থেকে থেকে সে যখন ক্লায়েন্ট দেয়, তার ক্লায়েন্ট আমার পড়া হয়ে যেত, তার পাশে বসে থাকতাম, সে লোকের হাত দেখতো, তখন ছক বিচার অত হতো না, হাত দেখা হতো, পাম। এই পাম যখন তিনি দেখতেন এবং আমাকে বলতেন, বুঝলি এই রেখাটা এইভাবে আছে, এই রেখাটা এইভাবে আছে, এই রেখাটা এইভাবে আছে, তাই এই লোকটার ফল এইটা। তো প্রত্যেক দিন, তো আগেকার মাস্টারমশাইদের একটা বড় জিনিস ছিল, এখনকার মতন না যে শুধু সায়েন্স পড়াই মানে সায়েন্স, ইংলিশ পড়াবো না, ইংলিশ পড়ালে বাংলা পড়াবো না, এরকম ব্যাপার ছিল না। কিন্তু আমাদের সময় সার্বিকটাই দেখতেন, এবং তাদেরকে আমরা গৃহ শিক্ষক বলতাম। একদম গৃহ শিক্ষকের মহারাজ যে কথাটা বলছেন, আমার সেটা খুব মনে পড়ছে যে আমরা শনি রবিবার কিন্তু ঝগড়া বাঁধিয়ে দিতাম যে আমরা পড়তে যাব না, বিকজ 7 days a week মাস্টারমশাইয়েরও ছুটি নেই, স্টুডেন্টদেরও ছুটি। এবং সেই অবস্থায় এই মানুষটা কিন্তু হাতে কলমে শিখছেন, তিনি প্র্যাকটিক্যালি শিখছেন, তিনি পড়ছেন, মন পড়তে পাচ্ছেন, মন পড়া কাকে বলে সেইটা জানতে পারছেন। সেই কাহিনীটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ, বেড়ে ওঠাটা, ফাউন্ডেশনটা খুব ইম্পর্টেন্ট। আজকের ফাউন্ডেশন কিরকম এবং তখনকার দিনের ফাউন্ডেশন কিরকম। আমাদের যদি বলি, আমাদের আজকের একটা পেন্সিল বক্স একটা বাচ্চা নিয়ে যায় স্কুলে 250 টাকা দাম, আর আমাদের একটা সামান্য পেন্সিল বক্স থাকতো এবং তার মধ্যে 3-4টে শার্প করে দেওয়া পেন্সিল ছিল, শার্পেন করে দেওয়া, সেটা আমরা নিয়ে যেতাম টিনের, চারিদিকে রং চটে যেত, কিন্তু তবুও সেটাই আমাদের জীবন ছিল, আমাদের জগৎ ছিল, ওইটাই আমাদের মূলধন ছিল। সেই মূলধনটাকে আজকে কিভাবে প্রত্যেকটা মানুষের কাছে পৌঁছে দিচ্ছেন শ্রী অশোক মহারাজ। সেই যে শেকড়ের গল্প বললেন, আমার মনে হয় এটাকেই বলে একেবারে তৃণমূল স্তর থেকে শিখে আসা সেই শেকড়, এবং একেবারে শেকড় থেকে শুরু করে আজ তিনি যেখানে বিকশিত হয়েছেন শ্রী অশোক মহারাজ। আরেকবার তো ওই তার কাছে যেরকম প্র্যাকটিস করতে করতে 6-7 মাসের মধ্যে কিছু রেখা সম্বন্ধে আমার জ্ঞান চলে আসে। তো এবার কি হয়, সাইমেন্টানেয়াসলি একই ধরনের হাত বিভিন্ন সময় আসতে থাকে, রেখা তো একই রকম কম বেশি থাকে। তো যখন ওই জানা রেখা আসতো, তখন আমি স্যারকে কানে কানে বলতাম, এটা না, এইটা হবে, তো কানে কানে আপনি ইন্টারপ্রিটেশন করতে শুরু করেছেন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তো স্যারের একটা মজার বিষয় হলো যে স্যার দেখলো যে এর মধ্যে হয়তো কিছু আছে। মজার বিষয়, ওই স্যারের একটাই স্টুডেন্ট জীবন দশাতে তৈরি করেছে, সেটা হচ্ছে এই অশোক মহারাজ। আজকে লোকে আমার অ্যাস্ট্রোলজিক্যাল বিচারটাকে পরীক্ষা নিরীক্ষা করার জন্য অনেক মাস্টার এসছে, অনেক মাস্টার অনেকবার চেম্বারে এসছে, যে বলে কি করে, মেলে তো ঠিক আছে, কিন্তু এত তাড়াতাড়ি বলে কি করে? তো তাই তাড়াতাড়ি বলার কারণ, আমি অত লোকের হাত দেখে দেখে শিখেছি ব্যাপারটা, অত লোকের ভাইব্রেশন নিয়ে নিয়ে শিখেছি, অত প্র্যাকটিস করে করে আজকে এখানে এসেছি। জার্নিটা কিন্তু এই 2-4 দিনের, কাউকে দেখলাম ওরে বাপরে জ্যোতিষে সে অনেক নাম কামিয়ে ফেলেছে, তাহলে আমিও লাল কাপড় কালো কাপড় পরে জ্যোতিষ হয়ে যাই, গলায় মালা ঝুলি যাই, সেটা কিন্তু নয়।
সেই 12 বছর বয়সে যে স্যারের সঙ্গে আমি জ্যোতিষ প্র্যাকটিস করা শুরু করি, দেখা বা শেখা, সেই সময় কিন্তু স্যারের আর একটা গুণ ছিল, সেটা হচ্ছে আধ্যাত্মিক জগৎ। দেখবে এখানে সেই সময় অনেকের ছিল, বাবা তো করতো, কিন্তু মজার বিষয় হয় না যে গেও যোগী ভিক পায় না, তো বাবা করছে, তো এবার বাইরে তো কিছু ব্যাপার আছে, তো আমি স্যারের সঙ্গে সব থেকে বেশি সময় কাটাতাম। তো স্যার তখন আমাদের তখন মাধ্যমিক পরীক্ষার সময়, আমার মনে আছে মাধ্যমিক পরীক্ষার সময়, তো তার আগে আগে পরীক্ষা যাতে ভালো হয়, তো আমরা প্রত্যেকেই ওই তাবিজ কবজের দুনিয়াতে যাওয়া লোকজন, এবং আমাদের সময় পেন পড়া, তাবিজ কবজ, এই ব্যাপারটা কিন্তু আশিসদা ছিল, তাই কিনা? মহারাজ, একটা জিনিস এইখানে বাবার কথা উঠে আসতে, মহারাজের বাবার সান্নিধ্য আমার খুব সৌভাগ্য যে আমিও বেশ কিছু বছর পেয়েছিলাম, এবং সেখানে বোধহয় ফেস রিডিং এর ব্যাপারটাও ভীষণ ছিল। একদম ফেস রিডিং এর ব্যাপারটা, একটা ইনসিডেন্টের কথা বলা যায় যে আমার সাথে মহারাজের পুজোর অনুষ্ঠানে একটি ছেলে গিয়েছিল, সে ক্যামেরার কাজ করছিল, হঠাৎ আমাকে সাইডে ডেকে বললেন, এই ছেলেটিকে এনো না, ও কিন্তু তোমাকে শেষ করে দেবে, এরকম একটা বলল। অদ্ভুত, কিন্তু কোনো দিন তারপর সেই ছেলেটি যে কোনো কারণে আসতে চেয়েও কিন্তু আসতে পারে। এটাও একটা বাবার সেই ক্ষমতাটা ছিল, এবং মানুষ চেনার ক্ষমতা তো প্রচন্ড ভাবে ছিল। মানুষ চেনার ক্ষমতা মানে ফেস রিডিং করা, তন্ত্রের সেই উচ্চ শিখরে তিনি গেছিলেন, যেখানে ফেস রিডিং করতে পারতেন খুব ভালো মতন, এবং সেটা একটা সায়েন্স ছিল, সায়েন্স একটা। তার মধ্যে আমি বলি আমার এই দুনিয়া থেকেই, যে সেই মানুষটা আমাকে অনেকগুলো মানুষ থেকে আলাদা থাকতে বলেছিল, আর আমরা বড় হলে যা হয়, বাবা ঠিক না, তো আলটিমেট সেই মানুষগুলো কিন্তু ভালো বেরোয়নি। একদম যাদের যাদের নাম ধরে বলেছে, তাদের একদম নাম ধরে ধরে সেই কটা মানুষই খারাপ বেরিয়েছে। তো সেই মানুষটার সেই গুণ ছিল, সেই ক্ষমতা ছিল, তার সন্তান আমি। তো তখন আমি ঘরের অত ব্যাপার ছিল না, ঘর থেকে তো শিক্ষা পাচ্ছিলাম, কিন্তু আমি স্যারের কাছে থেকে তখন আরো বেশি এন্তু পাই। মানে এন্তু কিরকম, স্যার বলছে পরীক্ষার জন্য যেতে হবে, মেডিটেশন হ্যানা ত্যানা, তো স্যার তখন আমাদের আর একজনের কাছে, স্যারের বন্ধুর কাছে নিয়ে যায়, আমরা রাঙাদা বলে থাকি, তো ওই রাঙাদার কাছে নিয়ে যায়। তিনি সুলেমানি তন্ত্র এবং লামাতন্ত্র করতেন, ব্ল্যাক ম্যাজিকের সাথে সাথে সুলেমানি তন্ত্র, লামাতন্ত্র করতেন, এবং তার যে চালান, উড়ান চালান এগুলো ছিল, যেরকম আমি এখন চালান বলি, সেরকম তার কাছেও ছিল। তো সে আমাদের কিছু যন্ত্রম করে দিত, ব্রহ্ম তালুতে রেখে পরীক্ষা দিতে হবে। আমরা একদম রীতিমতন তাই, পরীক্ষা শুরু হতো, টুক বার করলাম, মাথায় একদম লাগিয়ে নে পরীক্ষা দিতে বসা, পেন পড়ে দিতে। এখন যেরকম আমার কাছে আসে ক্লায়েন্টরা, যেরকম আমার ছেলেই তো পেন পড়া একদম মাস্ট, একটা পরীক্ষা নতুন পেন, মানে নতুন পেন্সিল, এটা চলে তার। তো সেরকম আমার ক্লায়েন্টদেরও চলে, আমারও চলতো, আমিও পেন পড়ে নিয়ে আসতে যেতাম, বাবা পেন পড়ে দিত। তো সেইখান থেকে আমার তন্ত্রের প্রতি একটা আকর্ষণ শুরু হয়ে যায়। যেরকম সেখানে ছিল আমার স্যার মেডিটেশন করে, এখন শুনতে এরকম লাগবে, কিন্তু এটা করা সম্ভব হয় যারা তন্ত্রের জগতে অনেকটা উঁচুতে চলে যায়, যেটা আমরা এখন করে থাকি, যে ম্যানুপুলেটিং করা, মানে নাম্বার কেউ ম্যানুপুলেটিং করার সম্ভব করা যায়। যেটা শুনছো সেটা সঠিক, এবং সঠিকভাবে যদি ধ্যান যোগ করা যায় তন্ত্রের মাধ্যমে, চক্রের মাধ্যমে, তাহলে কি ধরনের প্রশ্ন আসতে পারে সেটাকেও বোঝা যায়। তো এর একটা তখন আমার কাছে এই বিষয়ের উপরে টান ধরে, এ তো হেভি জিনিস, তাহলে এবার আমাকেও করতে হবে। মেডিটেশন শুরু হলো, প্র্যাকটিস শুরু হলো, ধীরে 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 সেই প্র্যাকটিস এখনো চলছে, এখনো মেডিটেশন চলে, এখনো তুমি যাবে রাত 1:30 2টোর সময় আমার বাড়িতে নক করো, দরকার নেই, আমার বাড়িতে নক করো, দেখে দাও আমি ঠাকুর ঘরে আছি কিনা। এখনো আজকের দিনে, আজকের ডেটে দাঁড়িয়েও কিন্তু আমাকে সেই জায়গাটা মেনটেন করতে হয়, আর মেনটেন করতে পারি বলেই কিন্তু আজকেও সেই রেজাল্ট, সেই জায়গা, সেই শিখর, সেই তোমাদের ভালোবাসাটা পেয়ে আসছে। মনে যে মেডিটেশনের কথা বললেন, এটা আমি দেখেছি, আমি রাত 12টা 12:30 অবধি থেকে দেখেছি যে সত্যি সত্যি কিন্তু এই ধরনের মেডিটেশন চলতে থাকে। এবং ঐতিহাসিক জায়গা তো, যখন তারাপীঠে মহারাজ গেছেন এবং সেখানে ঘন্টা 1.5 ঘন্টা 2 ঘন্টা কেটে গেছে, এবং সেখানে তাকে আমরা দেখছি দ্বারকার জলে আবক্ষ দাঁড়িয়ে তিনি ধ্যান করছেন। এই ধ্যান সম্ভবত তিনি যা বলে এসেছেন, আমার মনে হচ্ছে যে সেটা খুবই সত্যি, যে এটা শক্তি যোগাতে, সাধনায় এগিয়ে যেতে, অগ্রসর হতে সাহায্য করে। আজকের দিনে বোধহয় এটার প্রায় বিলুপ্তির পথে কিছু কিছু ক্ষেত্রে, সর্বত্র নয়। একটা জগৎ চলতে থাকে এই সাধনার মধ্যে দিয়ে, ভালো মন্দ স্পষ্ট অস্পষ্টের মধ্যে দিয়ে,
বলে যে এই সাধনার ব্যাপারটা যে একেবারে ছোটবেলায় আপনি শিখলেন, আপনার বাবাকে দেখলেন এবং আপনার গুরুদের দেখলেন, সেখানে এই সাধনা, এই যে মেডিটেশন, এইটা কি এক এক সময় এক এক রকম হয়, না প্রতিনিয়ত একইভাবে করে যেতে হয়? না না, সাধনা তো বিভিন্ন ধরনের হয়। ঠিক। বিভিন্ন ধরনের সাধনার মধ্যে যেরকম একটা সাধনা আমার এখনো পর্যন্ত কিছুটা অবস্থা আটকে রয়েছে, যেটা দীর্ঘ 20 বছর ধরে করে আছে, 20-25 আপনি বছর সেটা হয়ে গেছে। বলেছিলেন, আমি সেই হ্যাঁ। জায়গাটাই যেতে তো চাইছি। সে তো রয়েছেই। এছাড়া যেরকম আমি, অনেকে বলে যে আপনি ভগবান দেখেছেন, আমি বলি হ্যাঁ আমি ভগবান দেখেছি। কারণ আমি যখন তারা সাধনায় বসি এবং তারা সাধনা শেষ করি, তখন কিন্তু আমি মা তারার উপস্থিতি অনুভব করেছি, তাকে দর্শন করেছি। তার কারণ তিনি আমাকে একটি আশীর্বাদ প্রদান করেছিলেন, যা আমি সংরক্ষিত রেখেছি কিন্তু অক্ষত রাখতে পারিনি। এ তো বোকার ডাল, আমি কিছু করার নেই। তখন আমার বাড়ি এরকম ছিল না, অশোক মহারাজের বাড়ি তখন অ্যাডভেস্টারের ছিল। মা তারার আশীর্বাদে 3 তলা বাড়ি, মা তারার আশীর্বাদে রোজগার বৃদ্ধি। এই রোজগার কি করে বাড়লো? মানুষের রেজাল্ট দিতে পেরেছি, তার জন্য বেড়েছে। মানুষ এসছে, কাজ করিয়েছে, রেজাল্ট পেয়েছে, আবার এসছে। তো সেই তারামাকে কিন্তু আমি যখন দর্শন করি, তিনি আমাকে যে জিনিস দেন, সেটাও তো সাধনার মাধ্যমেই হয়েছে। সাধনা করেছি আমি, সেই সাধনার উপলব্ধিটাই কিন্তু আজকে এই জায়গায়। শুধুমাত্র তো আমি তারা সাধনা করেছি এ তো নয়, বটযক্ষিণী সাধনা করেছি, ঘণ্টেশ্বরী করেছি, বার্তালি করেছি আমি, তারপরে কর্ণপিশাচিনী এক সময় আমি করেছি। এক সময় আমার কর্ণপিশাচিনী আমি সাধনা করেছি। এটা আমাদের মিডিয়া জগৎ নয়, শুধু আমাদের তন্ত্রের জগতে প্রচুর মানুষ জানেন যে আমি কর্ণপিশাচিনী সাধনা করেছি। আমার কর্ণপিশাচিনী ছিল এক সময়, এবং এই কর্ণপিশাচিনীকে ছাড়তে হয় কিভাবে যদি না জানো, তাহলে আমি সবাইকে বলি কর্ণপিশাচিনীতে নেব না, ও তোমাকে কিন্তু একদম খেয়ে ফেলবে। এছাড়া আমি তোমার বগলার সাধনা করেছি, মা বগলামুখীর সাধনা করেছি, আমি মহাকালের সাধনা করেছি, কারণ মহাকালের আমি দর্শন পেয়েছি। আমি জীবন দশায় দর্শন বলতে দেব দেবীদের মধ্যে মহাকালের আমি দর্শন পেয়েছি, মা তারার আমি দর্শন পেয়েছি, আর একজনের আমি দর্শন পেয়েছি। আমি এখনো পর্যন্ত তাকে আইডেন্টিফাই করতে পারিনি যে তিনি কোন দেবী, কারণ আমি দর্শনই পেয়ে, মানে কিছু সময় হয় জানো তো, কিছু মুখ থেকে বেরোয় না, মানে এত আমি পুরনো লোক হয়ে গিয়ে, হ্যাঁ আমি তখন কিন্তু ওই সাধনাটা আমার মনে আছে। আমি ওই সাধনাটা করি বেল গাছের তলায়, আমার বাড়ির বাইরে যে বেল গাছ রয়েছে ঢোকার মুখে, আমি ওই বেল গাছের তলায় দীর্ঘ বহু মাস সাধনা করি। এবং সেই সময় বর্ষাকাল, মানে ওই বৃষ্টিতেও আমি রয়েছি আর শীতেতেও রয়েছে। এই বর্ষা শীত দুটোই কিন্তু আমি ওই বেল গাছের তলায়, এবং ওই জায়গাটা ঢাকা নয়, ওই জায়গা ঢাকা নয় কিন্তু। এবার ওইখানে সাধনা করতে করতে এক সময় দেবীকে আমি উপলব্ধি করি, দেবী আসেন, এবং তাকে আমি যখন দেখি, তার ওই বিনা হস্তে মালা হস্তে, আমি কিন্তু তাকে আইডেন্টিফাই করতে পারিনি তিনি কিন্তু সরস্বতী নন। আমি কিন্তু এটুকু কনফার্ম তিনি দেবী সরস্বতী নয়, কিন্তু আমি তাকে আইডেন্টিফাই করে উঠতে পারিনি তিনি কোন দেবী। আমি তখন গায়ত্রী সাধনা করছি। মহারাজ, এখানে একটা আশ্চর্য সময়ের কথা আমার মনে পড়লো, যে তারাপীঠে মহারাজ তখন যজ্ঞ করছেন, এবং সেই যজ্ঞের আগুন আজকে নয়, এটা প্রায় বছর 14 আগেকার কথা, যে যজ্ঞের আগুন লেলিহান হয়ে উঠছে, এবং সেখানে বিভিন্ন সময় যে স্টিল শট ধরা হয়েছিল, সেখানে একটা ফ্রেমে এই আজকে মা সরস্বতীর বীণা পানির কথা উঠে এলো। আমরা সেখানে কিন্তু সেই বীণা পানিকে দেখেছিলাম, সেই ফর্ম দেখেছিলাম। এবং অদ্ভুত ব্যাপার, আজকে আপনি এই কথাটা উত্থাপন করলেন যে তিনি সরস্বতী নন এটা বুঝতে পারছি, কিন্তু তিনি কে আমি ধরতে পারছি। আমি তাকে মানে প্রশ্ন করব, মা তুমি কে, আমি কিন্তু সেটা করে উঠতে পারিনি। মানে আমি বাকরুদ্ধ হয়ে গেছিলাম তাকে দেখে। আমি শুধু কাদা ছাড়া আর কিছু হয়নি সে মানে ওই সময়টা। এবং তিনি বহুক্ষণ আমার সামনে উপস্থিত হয়েছিলেন, আমি শুধু কেঁদে গেছি। মা তুমি এসছো, আমাকে ধন্য করো, আমাকে আশীর্বাদ করো। আমি যেন, আমার তখন বেরোচ্ছে এই কথাটা, আমার মনে আছে, আমাকে ধন্য করো। কারণ জেনারেলি আমি এটা বলি না, আমি অন্য ধরনের কথা বলি, কিন্তু আমার এটা বেরিয়েছে, আমি আশীর্বাদ করো। আর যেটা বেরোয় সেটাই এটা বেরোচ্ছে এবার, যে বংশ পরম্পরায় তোমার যেন আমি সেবা করতে পারি, তোমাদের এই সৌভাগ্য প্রদান করো। এই জিনিসটাই আমি সেদিন তার কাছে চেয়েছিলাম। ব্যাস, তারপর থেকে আমার হয়তো অন্য কিছু, ছেলে হয়তো অন্য কিছু পেতাম আশিসদা, বাট সেটা আমি চাইতে পারিনি। তাকে দেখে আমি চুপ হয়ে
মানে বোকার বাক্সের মতন না, হয়ে এটা গেছিল, তো সেই ভাবে বিভোর হয়ে গেছে। রামকৃষ্ণ দেব তো ঠাকুরও তো তান্ত্রিক ছিলেন, এবং তিনি যতবার নরেনকে পাঠাচ্ছেন তিনি গিয়ে কিছু চাইতে পারছেন না মায়ের কাছে। হ্যাঁ, আমার এটা তখন তো ওটা লেগেছিল গল্প এই যে কথা। বলছেন যে আমি চাইতে পারতাম, কিন্তু হ্যাঁ। তখন চাইতে আমি দেওয়া হলো না, তার কারণ আপনার উত্তরণ ঘটেছে। হ্যাঁ, আপনার উত্তরণ ঘটেছে, এবং সেই কারণেই মহারাজ চাইতে পাচ্ছেন না। একটা মানুষ সে তখন উত্তীর্ণ হয়েছে, তার মানবতার থেকে সে উত্তীর্ণ হচ্ছে। এবং এই যে সংযোগ, আমরা যে বলি না যে ওনারা আমাদেরকে কানেক্ট করে দেন সেই পরমেশ্বরের সাথে, সেটা বিভিন্ন ধরনের ক্রিয়ার মধ্যে দিয়ে হতে পারে। নানান ক্রিয়ার কথা মহারাজ বলছেন, আরো আমরা শুনবো আগামী অনুষ্ঠানগুলোতে। কিন্তু যেটা সবচেয়ে বড় উপলব্ধি আজকে তিনি বলছেন, আমাদের সকলের সামনে শেয়ার করছেন, এই জায়গাটা জানতাম না যে তিনি এলেন কিন্তু চলে গেলেন। রবীন্দ্রনাথের কথায় যে ধরা দিতে যদি নাই চাও ওহে প্রিয়, সেই ধরা তিনি দিতে এলেন কিন্তু চলে গেলেন। একদম। হ্যাঁ, তার কারণ কিছু কিছু সময় এটা হয় যে বলা যায় না যে এটা কি হচ্ছে, কিভাবে হচ্ছে, কেন হচ্ছে। যেরকম আমি যখন মহাদেবের দর্শন করি, সব থেকে বড় ব্যাপার সবার জানার বিষয় যেটা যাই, যেহেতু আমি জানাই, আমি দেবীদের সব থেকে উগ্র রূপেরই সাধনা করা পছন্দ করেছি। যেরকম আমি উচ্ছিষ্ট গণেশ দেবতাদের মধ্যে, অর্থাৎ গণেশের যে মেন রূপ তার থেকে একটু সরে গিয়ে তার উচ্ছিষ্ট গণেশের সাধনা করেছি। আমার বাড়িতে উচ্ছিষ্ট গণেশের রয়েছে, উচ্ছিষ্ট গণেশ যেটা বলা হয় উচ্ছিষ্ট গণেশ, একটু বলে দিই। আমরা তারও আকৃতি কিন্তু অগ্নিতে পেয়েছি। এবং মজার বিষয়, এই উচ্ছিষ্ট গণেশের যে হিসেবটা, এই উচ্ছিষ্ট গণেশ এভাবে বানানো যায় না, মানে তুমি বানানো যায় না। কিন্তু এই উচ্ছিষ্ট গণেশ হচ্ছে বহু পুরনো অর্ক গাছের, অর্ক মিন্স আকন্দ গাছ, যেটা আমাদের শিবের পুজোয় লাগে, আকন্দ ফুল লাগে। হ্যাঁ, এই আকন্দ গাছের শ্বেত অর্কের অষ্টম গর্ভে, প্রত্যেক গর্ভ 1 ফুট করে হয়, এক একটা গর্ভ 1 ফুট করে হয়। এই অষ্টম গর্ভ মানে 8 ফুট খুঁড়তে হবে। 8 ফুটের অষ্টম গর্ভে গিয়ে শিকড়ের মধ্যেই গণেশের রূপ তৈরি হয়। পা সুর সব হবে, আমি মানে হাত পর্যন্ত হয়, আমি ওটা পুরো মানে আমি অকালে কেটে ফেলেছি সেই জন্য। কিন্তু আমার কাছে দেবে মানে সেই উচ্ছিষ্ট গণেশের মুখ, অবয়ব, পা, সুর, সেই উচ্ছিষ্ট গণেশ আমি লাভ করি। তারপর তাকে সাধনায় নিয়ে যেতে হয়। এই এক বৃদ্ধাষ্টঙ্গল, ওটা তো হচ্ছে তোমার কিছু নেই, ব্যতিক্রমী ব্যাপার, যেটা অরিজিনাল ওটা অরিজিনাল। এরপরে ব্যতিক্রম, 1 আঙ্গুষ্টমান করে তারপরে গণেশ বানাও, তারপরে সাধনায় বসো, এটা তো এমনি, মানে ওর মধ্যে পাওয়ার ওটা নেই, যেটা অষ্টম গর্ভের মধ্যে উচ্ছিষ্ট গণেশে থাকে। আমি সেই উচ্ছিষ্ট গণেশের কিন্তু তখন তাকে সংগ্রহ করে, আচ্ছা, তারপর আমি সেই তার সাধনা করি, এবং তার উপস্থিতি, তার আশীর্বাদ, সেটা কিন্তু আমি লাভ করেছি। এবং লাভ করেছি শুধু এটা নয় যে আমি শুধু লাভ করেছি, আমি তো তার উচ্ছিষ্ট গণেশের প্রচুর ক্রিয়া করি, তার জিনিস দিয়ে, তার মানে তার মন্ত্র দিয়ে, তাকে মানুষের প্রয়োজন এবং কল্যাণ। বশীকরণও হচ্ছে উচ্ছিষ্ট গণেশের, স্তম্ভনও হচ্ছে, বিয়ে আটকানো ওই উচ্ছিষ্ট গণেশ দিয়েই হচ্ছে। আবার ধনদা, কারণ জিনিস বৃদ্ধি করতে হবে, সেটাতেও হচ্ছে। ধনদা ক্রিয়া তো একসময় মহারাজের বিখ্যাত ক্রিয়া একটি, এবং সেই ক্রিয়া দেখার জন্য, এবং সেই ক্রিয়া ঘটছে এই সময় শয়ে শয়ে মানুষ কিন্তু চারিদিক নিস্তব্ধ, এক আশ্চর্য পরিবেশ, যারা না দেখেছেন তারা উপলব্ধি করতে পারবে না। ধনদা ক্রিয়া মানে আমাদের মহারাজের কিন্তু একটা আশ্চর্য মনে হয় একটা কানেক্টিভিটি, এটা দেখা সৌভাগ্য হয়েছে। সেই জায়গাতে কিন্তু আমি দেবকে পেয়েছি। দেখো, শুধু আমি যে বলছি আমি দেখেছি, আমি ক্রিয়া করছি, লোকের রেজাল্ট হচ্ছে, সেটা নয়, তিনি কিন্তু ধরা দিয়েছেন ক্যামেরাতে। একদম একদম উচ্ছিষ্ট গণেশের রূপ ধরা দিয়েছেন, বলছিলাম যে সেটা আমরা দেখিয়েছি এক সময়। এবং আমার কাছে আছে, কেউ চ্যালেঞ্জ করলে আমি দেখাতে পারি তাকে যে ভাই স্টিল ক্যামেরাতে ধরা পড়ে। অনেকে বলে ভগবান দেখেছো, ভগবান বলে কিছু হয়? আমি বলি হ্যাঁ হয়, ভগবান দর্শন করা যায়। এখানে একটা প্রশ্ন এসে যাবে, আমি সেটা আসছি। কোনো বন্ধু এসেছেন। নমস্কার, স্বাগত। জয় মা রক্ষিণী, কে আছেন? হ্যাঁ, জয় মা, জয় মা, জয় মা রক্ষিণী। আচ্ছা, শিলিগুড়ি থেকে। আপনি মহারাজের অনুষ্ঠান দেখেন? মহারাজের দেখেন? আচ্ছা, আজকের অনুষ্ঠান কি প্রথম থেকে দেখছেন? কেমন লাগছে এই অনুষ্ঠান? তো একটু অন্যরকমের মনে হচ্ছে আপনার?
হ্যাঁ 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 না আসলে আমরা সেটাই ভেবেছি যে আজকে কিন্তু কোনো ডেট অফ বার্থ নিয়ে আলোচনা নয়, আপনার অনুষ্ঠান সম্পর্কে একটা ধারণা বলতে পারেন, বা আপনার জীবনের এরকম কোনো যোগসূত্রতা আছে যা আপনাকে এরকম একটি আধ্যাত্মিক অনুষ্ঠান দেখতে বাধ্য করছে বা আগ্রহ যোগাচ্ছে, এরকম কিছু আছে আপনার জীবনে? আছে আছে, না হলে আপনি শুধু শিলিগুড়ি থেকে এই সন্ধেবেলায়, শিলিগুড়িতে তো আরো ঠান্ডা, আপনি সেই সময় অনুষ্ঠান দেখছেন, বলুন আপনার কোনো সমস্যা? কারণ এখানে ডেট অফ বার্থ নিয়ে আজকের আমার এই যে এই পডকাস্টটা যেটা, এটা মঙ্গলবার দিন আর বৃহস্পতিবার দিন হবে। এরপর থেকে হয়তো লাইভ ফোন ইন অনুষ্ঠানের ওই ডেট অফ বার্থের হবে না, তবে এই অনুষ্ঠানে যেহেতু আমার ডেট অফ বার্থের প্রচুর প্রচুর ভক্তরা রয়েছে, তাই তাদের এই উদ্দেশ্যে বলা যে এই অনুষ্ঠানের মধ্যে যদি কোনো সমস্যা থাকে সেটা বলবে, ডেট অফ বার্থ নয়। আমি চেষ্টা করবো এখান থেকে তোমাদের কিছু উত্তর দিয়ে দেওয়ার, যেটা করলে তোমার সমাধান হতে পারে। বুঝতে পেরেছো? তো কি বিষয় নিয়ে তুমি জানাতে চাইছো আমার কাছে? না, পুরো ভেঙে বলো। কেরিয়ারে প্রবলেম ভেবে নাও যে বিনা পয়সায়, যেরকম মহারাজের সঙ্গে গিয়ে বলো না, মহারাজ আমার এই প্রবলেম, কি হয়েছে, তোমার কি প্রবলেম চলছে, কি অসুবিধা হচ্ছে? মানে তুমি পরিশ্রম করছো তবু সাকসেস আসছে না, তাই তো? আচ্ছা, কতদিন ধরে এখানে কাজ করছো? কতদিন ধরে? আপনি কতদিন ধরে কাজ করছেন? 2.5 বছর ধরে তুমি রয়েছো, কিছুতেই এখানে সাকসেস আসছে না, তাই তো? সাকসেস বলতে প্রমোশন হলেই ব্যাপারটা হয়ে যাবে, তাই তো? প্রমোশন হলেই ব্যাপারটা হয়ে যাবে, এইটাই তো? ঠিক আছে, তাহলে তুমি একটা কাজ করতে পারো, যার দরুন তোমার এইটা হতে পারে। তবে তার আগে একটু তোমার নাম আর একটু গোত্রটা বলো তো। যদি বলতে চাও নামটা তাহলে বলো, নাহলে শুধু গোত্রটা বলো। মদগুল্ল গোত্র, তাই তো? ঠিক আছে, তুমি একটা কাজ করো, বাড়িতে পুজো আচ্চার সঙ্গে কি যুক্ত থাকো? বাড়িতে পুজো আচ্ছা কিছু করো, মানে পুজো পাঠ জপ ধ্যান এগুলো কিছু করো? এগুলো সেরকম কিছু করো না, তাই তো? আচ্ছা, ঠিক আছে, তুমি প্লেন এই ঠাকুর বানায় না, যেখানে ঠাকুর, ওখান থেকে মাটি আনতে পারো, বা কুমোর যারা মাটির বাসন বানায় তাদের কাছ থেকে একটু মাটি নিয়ে চলে আসবে, একটু বেশি করে। হ্যাঁ, তারপর চিনি গুঁড়ো দিয়ে ওর মধ্যে মাখাবে, মাখিয়ে কিছু প্রদীপ বানাবে। কি বানাবে? প্রদীপ, মাটির, কাঁচা মাটির প্রদীপ বানাবে। ঠিক আছে, এই প্রদীপগুলো বানানোর পর একটা কলম কিনবে, একটা কলম কিনবে লাল কালির, সেন্টে ডালা। আর যদি তা না পাও তাহলে ডালিম গাছের ডালকে কলমের মতন বানিয়ে, পেন্সিলের যেমন ছোলে না, সেরকম বানিয়ে নতুন একটা আলতা কিনবে। আলতা কিনে সেখানে চুবিয়ে নিজের মনের ইচ্ছেটা লিখবে, যে আমি অমুক, আমার গোত্র এই, আমি অমুক অফিসে এই পোস্টে কাজ করি, আমার এই প্রমোশনটা হোক, আমার এই মনের ইচ্ছে পূর্ণ হোক। কি বললাম, বুঝতে পেরেছো? ছোট্ট ছোট্ট করে লিখবে, যাতে ওটাকে কেটে একটা সলতে বানানো যায়। এবার এইটাকে তুমি পশ্চিম দিকে মুখ করে বসে তোমার এই প্রদীপটা তোমার দিকে মুখ করে জ্বালাবে। কি হলো, একটা, আর আরেকটা জ্বালাবে এরকম ভাবে, মানে দুটো দুদিকে। হ্যাঁ, একটা থাকবে পশ্চিম দিকে মুখ করে, একটা থাকবে তোমার দিকে মুখ করে। নিত্য দুবার, মানে দুটো লিখবে, দুটো সলতে বানাবে, আর একসঙ্গে দুটো বসাবে। বসিয়ে তার মধ্যে চামেলির তেল বা তিল তেল দেবে। কি তেল দেবে? চামেলির তেল বা তিল তেল দিয়ে ওখানে ওটা জ্বালিয়ে প্রদীপ জ্বলবে। এবার যেরকম জ্বলে, তুমি চুপ করে মনে মনে নিজেকে বলবে যে আমি এই প্রমোশনটা পাচ্ছি। কোনো মন্ত্র জপ করতে হবে না, কিচ্ছু করতে হবে না, সারাক্ষণ মনে মনে বলবে আমি এই প্রমোশনটাকে অ্যাচিভ করে নিচ্ছি, এবং সেটাই ভাববে যতক্ষণ ওই প্রদীপটা জ্বলবে। প্রদীপটা জ্বলা শেষ হয়ে যাবে, তুমি উঠে পড়বে, ওগুলো তুলে ফেলবে, তুলে পরের দিন জলে ফেলে দিতে পারো। বুঝতে পেরেছো?
এবং যখন তুমি বসবে তখন একটা আসনের ওপর বসবে, হ্যাঁ, পশ্চিম দিকে মুখ করে বসবে, ঢিলে জামা কাপড় পরে বসবে। 41 দিন টানা করো, কিছু রেজাল্ট তুমি অবশ্যই পাবে এখান থেকে। ঠিক আছে, চলো মা রক্ষিণী, অবশ্যই তোমার মঙ্গল। জয় মা রক্ষিণী। খুব সুন্দরভাবে মহারাজ বোঝাচ্ছিলেন। বন্ধুদের বলি যে যারা ফোন করছেন তারা টেলিভিশনের ভলিউমটা কিন্তু কমিয়ে রাখবেন, তা না হলে একটা ফিডব্যাক আসে এবং মহারাজ যখন কথা বলছেন আপনিও শুনতে পাচ্ছেন না এবং আমরাও খানিকটা ডিস্ট্র্যাক্টেড হচ্ছি। কিন্তু এই যে প্রণালীটার কথা বললেন, আরো বিশদে যদি জানতে চান, যোগাযোগ করতে চান, টেলিফোন নাম্বার যাচ্ছে, আপনারা খেয়াল করুন, সেই ব্যাপারে যোগাযোগ করবেন। তার কারণ অনুষ্ঠান একটু অন্য রকম ভাবে, অন্য গতিতে, অন্য লয়েতে চলছে, সুতরাং এখানে ওই ডেট অফ বার্থ নিয়ে, টাইম প্লেস নিয়ে কাজ হচ্ছে না। মহারাজ নিজে স্বয়ং বসে এমনি কথা বলছেন, কোনো ল্যাপটপ নেই। সুতরাং এই অনুষ্ঠানের সুরটা ধরে রাখার দায়িত্ব কিন্তু আপনাদের, ঠিক আছে? তো সেখানে আমরা দারুণ একটা প্রণালী শুনলাম, আমরা প্রদীপ বানানোর কথা শুনলাম, আমরা একটি বিশেষ জায়গা থেকে মাটি আনার কথা শুনলাম, একটি বিশেষ গাছ দিয়ে খাগের কলম বানানোর মতো করে কলমের কথা শুনলাম, লাল কালির কথা শুনলাম, পরপর পরপর কি সুন্দর সাজিয়ে তিনি বললেন। এবং এটাই বোধহয় মনে করাচ্ছে যে অনুষ্ঠানের সূচনায় আমরা বলেছিলাম যে এমন একটা সময় তিনি বিলং করতেন, তিনি শুরু করেছিলেন জীবনের চলাচল, যেখানে কিন্তু এই রত্ন ধারণ বা এই ধরনের ল্যাপটপ বা মোবাইল ছিল না। সেই সময় কিন্তু একটা জাজমেন্ট ছিল। কোথায় আশিস দা? আমার প্রথম প্রোগ্রাম যখন করি এই সৃষ্টিতে, দীর্ঘ 18 বছর হবে, তাই কি না, 17-18 বছর, তখন তো আমি ডায়েরি নিয়ে আসতাম, ডায়েরিতে এমনি শুধু নামটা লিখতাম আর বলতাম, শুধু নামটা নোট করা হতো। তুমিও যেরকম নোট করো ওরকমই আমি নোট করতাম। সেই সময় তো কর্ণপিশাচিনী দিয়েই আমি উত্তর দিতাম, ঠিক তাই না? সেই সময় তো আমি কর্ণপিশাচিনী দিয়েই উত্তর দিতাম। আজকে এই কর্ণপিশাচিনী সাধনা লোকে হামেশাই করে ফেলছে, হামেশাই। কর্ণপিশাচিনী সাধনা এরকম এত সহজ নয়। কর্ণপিশাচিনী সাধনা করতে গেলে ঠিক মাঝখান থেকে লোকটা জানে। কর্ণপিশাচিনী সাধনার জন্য সবের প্রয়োজন হয়, মাস্ট। কর্ণপিশাচিনী সাধনার জন্য একটি খালি ঘরের প্রয়োজন হয়। তুমি শ্মশানে কর্ণপিশাচিনী সাধনা করতে পারবে না, ঘরই লাগবে। এবং এই চতুষ্কোণ ঘর, হ্যাঁ, চতুষ্কোণ ঘরই লাগবে পিশাচিনীকে আহ্বান করার জন্য। এবং এই কর্ণপিশাচিনী সাধনা যখন এই বডি লাগে, এই বডিকে জাগরণ পদ্ধতি জানতে হয়, শোধন পদ্ধতি, জাগরণ পদ্ধতি জানতে হয়। জাগরণ ক্রিয়া, হ্যাঁ, তাকে জাগৃত করে, প্রাণ প্রতিষ্ঠা করে, জাগৃত করে তার হাতের অঙ্গুলির হাড় সংগ্রহ করতে হয়। এবং সেটা একটা সাধনা, সেই সাধনায় কমপ্লিট করে তারপর সেটা নিয়ে সেই অঙ্গুলি দিয়ে মালা বানাতে হয়। মালা বানিয়ে তারপর কর্ণপিশাচিনী সাধনার জন্য প্রস্তুতি করতে হয়। এবং কর্ণপিশাচিনী সাধনায় যে প্রদীপটা দিয়ে আমরা সাধনা করি, যে প্রদীপটা বসানো হয়, টানা চলবে যতদিন না পিশাচিনী আসবে, তো সেই প্রদীপের তেল সর্বাঙ্গে মাখতে হয় এবং একটা টিকটিকি মরা প্রয়োজন হয়। ওটা একটা উপকরণ, একটি বিশেষ উপকরণ, একটা মরা টিকটিকির প্রয়োজন হয়। যখন তুমি সাধনা করবে তো প্রথম দিন ব্যাস ওই খেয়ে নিলে, দরজা বন্ধ হলো, তুমি ঢুকলে, সাধনা করলে, প্রথম দিন পটি ইউরিন কিছু নেই। তারপরের দিনই জপ, যখন আমি শুরু করছি, 2 দিন হবে, খুব খিদে, 2 দিন 3 দিন এরকম 2-3 দিন জপ করতে 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 আর সেইভাবে নিজেকে কন্ট্রোল করতে পারোনি, মানে তুমি উঠতে পারবে না, কিন্তু উঠলে মৃত্যু, মানে কাজ শেষ। তো আমি সেই ওইখানেই, মানে কথিত আছেই, মানে কথিত মানে এটাই নির্দেশ, ইউরিন পেলে ওখানেই করে ফেলো, পটি পেয়েছে ওখানেই করে ফেলো। এবং ওই পটি তোমার সর্বাঙ্গে মাখতে হয়, সারা গায়ে, চুলে, মুখে, পায়ে, হাতে। এবং বস্ত্র থাকে না কিন্তু, হ্যাঁ, যে তুমি কাপড় দিয়ে পুরো ঢেকে দেবে আর উপরে উপরে মাখলে গায়ে লাগলো না, এরকম না, পুরো কিন্তু উলঙ্গের ব্যাপার আছে এখানে, বস্ত্রবিহীন। এবং সর্বাঙ্গে, এবং তোমার খাবারই হচ্ছে ইউরিন আর পটি। এই ইউরিন আর এই পটি তুমি খাবে আর এই তুমি করবে। এবং এই যে ঘরটা বন্ধ হলো, এই ঘরে আর কেউ ঢুকবে না, ওই প্রদীপ জ্বলবে যতদিন চলতে থাকবে তেল। হ্যাঁ, কারণ অনেকে বলে 14 দিনের সাধনা, এটা 14 দিনের সাধনা নয়, যতক্ষণ না দেবী আসবে ততক্ষণ অব্দি সাধনা করে যেতে হয়, এটা করে যেতে হয়।
এবং মজার বিষয় তোমাকে আমি বলি, এই যে মালাটা গেঁথে রেখেছিলাম ওই মালাটাই থাকে। অনেকে এটা জাতিপুষ্পের মালার হিসেব করেছে, কিন্তু জাতিপুষ্পের মালার জায়গা নেই। এবার যখন তুমি দেবী আসবে, তখন দেবী মানে কোনো জায়গা নেই, তোমাকে বিয়ে করতেই হবে। কেন কর্ণপিশাচিনী সবাইকে বারণ করি, তোমাকে দেবীকে বিয়ে করতে হবে। এবং এই দেবীদের অ্যাজ পার তাদের ভার্সন, যে আমি তোমায় ছাড়বো কেন, মানে এই দেবীরা তো এই অপ্সরা রম্বা এরা, মানে তুমি তো আমাকে আনয়ন করলে। হ্যাঁ, যেহেতু দেবরা দেবতারা তাদেরকে এইভাবে ইউটিলাইজ করছেন, স্বীকৃতি দেননি। বিষয়টা হচ্ছে স্বীকৃতি দেওয়া। অস্বীকৃত তো তারা ছিল না, সেটা খোঁজেন, সেই স্বীকৃতিটা খোঁজেননি। তাই তুমি যখন ডেকে এনেছো, আমাকে এইটাই স্বীকৃতি দিতে হবে, আমাকে এই স্বীকৃতি দিলেই আমি তোমাকে আসছি, না হলে আমি আসছি। তাই তুমি ওই যে মালাটা, তার আগে কর্ণপিশাচিনীকে নেমন্তন্ন করতে হয়। যখন এই যে সবে বসবে, তখন তোমাকে নেমন্তন্ন করতে হবে যে দেবী, আমি তোমার সাধনার জন্য আজকে এই সাধনায় বসেছি, আমি এর মালা তৈরি করে তোমার সাথে বিবাহ করব, তুমি কিন্তু আসবে যখন আমি তোমাকে আহ্বান করব, আমার এই কাজে সাফল্য দাও। ওই দেবী তোমাকে সাফল্য দেবে, অন্য কোনোভাবেই কিন্তু তুমি এটাকে পাবে না। দেবী তোমাকে সেই সাফল্যটা দেবে। তারপরে গিয়ে তোমার কাছে দেবী যখন আসবে, তাকে মালা দেবে। আগেকার দিনে অনেক রকম ব্যাপার ছিল, তিনি দেন, কাজ দেন না এরকম না। আমি তো ভাই কাজ পেয়েছি, আগাম নিগাম খবর লাভে, बैठे को उठा के लावे, सोए को बैठा के लावे। তো এই জিনিস আমি পেয়েছি, আমি দেখেছি দেবীর সেই শক্তি। হ্যাঁ, একটা সময়ের পর আমি আমার সেই ভুল বুঝতে পেরেছি যে ব্যাপারটা কর্ণপিশাচিনীকে রাখাটা টাফ, তখন আমাকে কিন্তু ছাড়তে হয়েছে। এই অসম্ভবের সম্ভবে আমরা যে পাই আমাদের বাংলা সাহিত্যে, এই অসম্ভবের সম্ভব করতে পারার জন্য কিন্তু একটা নিরলস প্রয়াস থাকে, একটা অদ্ভুত গতি থাকে এবং একটা মনোনিবেশ থাকে। এই মনোনিবেশটা কিন্তু এত সহজ নয় যেরকম ভাবে প্রচলিত অবস্থায় মানুষের কাছে সেটা পৌঁছে দেওয়ার প্রয়াস হয়। তার কারণ আমাদের পরীক্ষার ক্ষেত্রেও, জীবনে যেরকম আমাদের এক্সামিনেশন হলেও যেরকম আশ্চর্য রকম একটা ডিভোশন দরকার হয়, ঠিক তেমনি ভাবেই ডেভোটি কথাটা এসেছেই, যে যে ভক্ত, সেই ভক্ত মাকে আনয়ন করছে। এক একজনের এক এক রকম রূপ, এবং সেই রূপের কথাই মহারাজ বলছেন। যে এখানে কর্ণপিশাচিনীর কথা যখন বললেন, তখন তার একটা অন্য প্রক্রিয়া। আবার যখন তিনি, আমরা পরের অনুষ্ঠানে চাইব মহারাজ আমাদের জাগরণ ক্রিয়া, যেটা চিতা জাগরণ ক্রিয়া এবং শ্মশান জাগরণ ক্রিয়া যেটা হয়, সেটা একটা আশ্চর্য জিনিস। এবং বিশ্বাস করবেন কিনা জানি না, যে আমাদের এই প্রফেশনে থাকা মানুষ, তারাও পর্যন্ত গিয়ে কিন্তু শ্রী অশোক মহারাজের এই চিতা জাগরণ ক্রিয়া তারা পিঠে দেখছেন আড়াল থেকে। আমরা এরকম ধরনেরও কিছু কিছু ছবি পেয়েছি, দেখেছি, সাক্ষী দেখেছি। কিন্তু আজকের যে অনুষ্ঠান, যেটা প্রায় শেষের দিকে এগোচ্ছে, সেখানে কিন্তু একটা কথাই মূলত, যে এটা কিন্তু খুব সহজ একটা পথ নয়। তন্ত্র কখনো, হ্যাঁ, তন্ত্র সাধন, এই যে আমরা করি না, তান্ত্রিক হয়ে যাব, কালো কাপড় পরবো, লাল কাপড় পরবো, এখন খুব রাগ ধরে মানুষের মধ্যে। অনেক আবার প্রশ্ন, মহারাজ আপনি তান্ত্রিক হয়েছেন, স্টোন পড়েন কেন? স্টোনেরও বিভাগ আছে বাবা। তাহলে তান্ত্রিক হয়েছে, কবচ পড়ো কেন? তান্ত্রিক হয়েছে, মালা নাও কেন? তান্ত্রিক হয়েছে, কপিন পড়ো কেন? যদি এরকমই কিছু হয়, তাহলে তর্ক করলে অনেক কিছু, যেখানে যেটার প্রয়োজন সেখানে সেটার প্রয়োজনীয়তা আছে। আজকে মরার হাতের বালা অর্থাৎ আয়স্থি লাগে, পড়ে আছি, এই যে পড়ে আছি, এই যে পড়ে আছি, মরার হাতের, মায়ের হাতের পলা লাগে, আমাদের ধারণ করতে হয় শক্তি বৃদ্ধির জন্য। তো এই বিষয়ের মধ্যে যখনই আমি আসি, তখনই অনেক বেশি কন্ট্রোভার্সি আসে। তো ওই কন্ট্রোভার্সির মধ্যে মধ্যে কারোর সঙ্গে তো অত কথা বলতে ইচ্ছে করে না, তাই আমি কারোর সঙ্গে খুব বেশি যোগাযোগ রাখি না, আমার তালে আমি চলি। আজকের এই অনুষ্ঠানের মধ্যে দিয়ে তোমাদেরকে একটুখানি সেই বিষয়ের জায়গায় অবগত করতে চাই। আভাসটা দিলেন। দেখো, এই যে ওই ঘরটায় তো তোমরা ক্যামেরার সামনে রয়েছো, দেখছো, কোনো কিছু দেখতে পাচ্ছ না, কোনো ডাস্ট পাল কিছু চোখে পড়ছে না। তো এইটাই অন্ধকার করে দিয়ে সিসিটিভিটা দেখলে এখন দেখতে পাবে, কারণ অনেক ডাস্ট পাল ঘুরে বেড়াচ্ছে, যার
বাড়িতে সিসিটিভি আছে, রাত্রিবেলা একটুখানি দেখবে, দেখবে এখানে কিছু না কিছু উঠছে। তো খালি চোখে যা দেখা যায় না তা বলে তার নেই এটা কিন্তু ভেবো না। ঈশ্বরও আমাদের সামনে ওই মাটির মূর্তি ওইখানেই তিনি উপস্থিত হয়ে রয়েছেন। লেন্সটা একটু বাড়াতে হবে, কন্টিনিউ আধ্যাত্মিক জগতে নিজেকে মনোনিয়ত করতে হবে। আধ্যাত্মিক জগৎ মানে তার প্রতি নিজেকে পূর্ণরূপে সমর্পিত করতে হবে, তার প্রতি নিজেকে পূর্ণরূপে সমর্পিত করে যখন সেই সীতা ধ্যান, সীতা জ্ঞান, সীতা চিন্তামণি, সীতা বিনা আমি যেন মনি আরাপনি, এরকম সাবজেক্ট যখন আসবে তখন তুমি দেখতেই পাবে মাতৃধ্যান, মাতৃজ্ঞান, মাতৃচিন্তামণি, মাতৃবিনা আমি যেন মনি আরাপনি যখন নিজের মধ্যে অনুভব হবে, তখন তুমি দেখতে পাবে মাকে। মাকে দেখাটা অনেক বড় ব্যাপার নয় গো, অনেক কঠিন ব্যাপার নয়, শুধু নিজেকে নিয়োজিত করতে হয়। তাই অনেকের প্রশ্ন, ঈশ্বর আছেন? 100% আছে। ঈশ্বর দেখেছেন? হ্যাঁ, আমি দেখেছি। ওঙ্কার নিনাদ নাভি থেকে সৃষ্টি, এই নিনাদ আমরা তৈরি করতে পারি না। ইউনিভার্সাল ওয়ার্ড বা ইউনিভার্সাল সাউন্ড, ওয়ার্ড বলা ভুল হবে, ইউনিভার্সাল সাউন্ড যাই মারবে লাস্টে গিয়ে ও তারই অনুরণন হয়, একদম তারই অনুরণন হয়। এবং মহারাজ যে কথাটা বললেন এটা খুব গুরুত্বপূর্ণ, যে নিয়োজিত করতে পারা, আমি নিজেকে কতটা ফোকাস করতে পারছি। তবে হ্যাঁ, এটাও সত্যি যে আমরা যারা সাধারণ মানুষ, যারা এই ধরনের সাধনার মধ্যে প্রবেশ করতে পারি না বা করিনি, তাদের ক্ষেত্রে কিন্তু এটা অসম্ভব নয়। কিন্তু সেই অসম্ভবকে বছরের পর বছর তিনি সম্ভব করে আসছেন, তিনি শ্রী অশোক মহারাজ। এবং একটা জিনিস আমার বারবার মনে হয়েছে, তার সংসর্গে থাকতে থাকতে, তার সাথে অনুষ্ঠান করতে করতে, ইদানিং অধুনা হয়তো তিনি অনেক লাইভ অনুষ্ঠান কম করছেন, কিন্তু সেটার কারণে কিন্তু আপনারাই, যে তিনি সাধনায় থাকছেন, তিনি বসছেন, তিনি ক্রিয়া করছেন, তিনি নানা রকম ভাবে নিজেকে নিয়োজিত রেখেছেন যাতে আরো বেশি উচ্চ স্তরে ওঠা যায়। There is no end, there is no end to the topmost level. সেই হাইস্ট লেভেলে যেতে গেলে এই সাধনাকে এগিয়ে নিয়ে যেতে হয়। রাতের পর রাত এই কাজ তিনি করে চলেছেন। মহারাজকে ফোন করেছি, পাইনি। মহারাজের অনুষ্ঠান করতে আসবেন, পাইনি। মহারাজের ড্রাইভারকে ফোন করেছি, পরিবারকে ফোন করেছি, তারা কেউ সদুত্তর দিতে পারেননি তিনি কোথায়। কিন্তু তিনি আছেন। এবারে এই থাকাটা, এই সবের মাঝখানে থেকে এই থাকাটা কিন্তু একটা আশ্চর্য বিচরণ ক্ষেত্র, যে ক্ষেত্রটা আপনার আমার, সেই ক্ষেত্রটা এইরকম মানুষ যারা নিজেদেরকে একটু একটু করে সিদ্ধ করে ফেলছে। শেষ বেলায় আর সিদ্ধ কতটা হওয়া যায় আমি জানি না, শুধু এইটুকু জানি যে যদি নিজেকে নিয়োজিত করা যায় তাহলে তার ভালোবাসা পাওয়া, এই ভালোবাসা পাওয়ার জন্য, এই শক্তি তার অনুভব করার জন্য 12 বছর বয়সের বালকটা, তখন আমি মনে করতে পারি না, কারণ 12 বছর বয়সে আমি যখন প্রথম শুরু করি, যদি আয়নার সামনে এখন দাঁড়িয়ে দেখি যে এই বয়সে আমি এই চিন্তাটা করেছিলাম যে আমি জ্যোতিষ হব, কারণ আমি অন্য কিছু করব আর এটাকে প্রফেশন করব কখনোই ছিল না। আমি অনেক কিছু করে এসেছি, কিন্তু আমি অনেক পড়াশোনা করেছি, একদম গণ্ডমূর্খ আমি লোক নই, আমি প্রচুর পড়াশোনা করেছি, প্রফেশনালিও অনেক কিছু করেছেন। প্রফেশনালি আমার অনেক কিছু আছে, এখনো আছে, এখনো অনেক কিছু। তন্ত্র দিয়ে রোজগার এটাকে কিন্তু ভেবো না। তন্ত্রে আমি যে পদ্ধতিতে করি তার খরচ আছে, তাই তার কস্টিং একটু হয়ে যায়, আদারওয়াইজ কিন্তু তন্ত্র আমার রোজগারের রাস্তা না, আমার রোজগার অন্য হয়। এটা আমার বংশ পরম্পরায় আসছে। আমার ঠাকুরদা, তার বাবা, তিনি, তার বাবার গল্প বললে তো মজার বিষয়, তিনি স্বর্গ থেকে ঘুরে এসেছেন, এর একটা বড় গল্প আছে। আমার ঠাকুরদা, আমার বাবা, আমি, অ্যাজ জেনারেশন আমার সন্তান অবশ্যই এই তন্ত্রের জগতে মাতৃসেবা, এই প্রেতেদের সেবা। এতক্ষণ তো তোমরা মাতৃ শুনছো, আমাদের কর্ণপিশাচিনী শুনলে, উচ্ছিষ্ট গণেশ শুনলে, অনেক ধরনের দেবীদের উপদেবীদের, অপদেবীদের, অপদেবতাদের আমি সাধনা করে এসেছি, করেছি, তিল এখনো করছি। তাদের দর্শন প্রাপ্তি, তাদের ভালোবাসা, তাদের আশীর্বাদ প্রাপ্তিতে একটাই কারণ, যে যত মানুষ আমার উপরে বিশ্বাস করে যে তাদের সমস্যাগুলো সমাধানের জন্য, সেই সমস্যাগুলো যেন খুব তাড়াতাড়ি ভালো মতন সলিড ভাবে সমাধান হয়ে যায়। সেই কারণেই এই সাধনাগুলোকে করা আর অনুভূতি অর্জন করা।
আমরা এইসব সাধন ক্রিয়া সম্পর্কে আরো জানবো। আপনাদের এই অনুষ্ঠান কেমন লাগছে আপনারা জানাবেন, এবং যারা সরাসরি মহারাজের কাছে আসতে চাইছেন, উপকৃত হতে চাইছেন, তারা যে টেলিফোন নাম্বারগুলো যাচ্ছে তাতে নিশ্চয়ই ফোন করবেন, অ্যাপয়েন্টমেন্ট নেবেন এবং তার কাছে আসতে পারেন। আগে বহু চেম্বারে তিনি বসতেন, কিন্তু এই সাধনার কারণে মহারাজ কিন্তু তার নিজ গৃহ মন্দির 2.5 নম্বর ট্যাঙ্ক দমদম, 2.5 নম্বর গেট দমদম এয়ারপোর্ট, সেইখানে যোগাযোগ করুন পল্লীতে। সকলকে নমস্কার, জয় মা লক্ষ্মী। নমস্কার, জয় মা, জয় মা লক্ষ্মী।